হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। তাহলে ফোন করেছেন কেন? আমি আপনাকে চিনি তাই। চিনলেই ফোন করতে হবে? আমাকে কোথায় দেখেছেন? আপনি কীভাবে বুঝলেন আমি আপনাকে দেখেছি? এটাই স্বাভাবিক। আমি আপনার পরিচিত কাউকে সাজাতে গেছিলাম, সেখান থেকে আমাকে পছন্দ করেছেন আর নাম্বারটা তার থেকেই নিয়েছেন। কি সব ঠিকঠাক বললাম তো? হুম, ঠিক বলেছেন। শুনুন, আর কখনো ফোন করবেন না। এমন আমার সাথে প্রতিদিন হয়, আর ওরা যখন শোনে আমি বস্তির মেয়ে, তখনই সবগুলো কেটে পড়ে। এসব ভালোবাসা নয়। আমি তো সবার মতো নাও হতে পারি। দেখুন, আমি এসব পছন্দ করি না। আমাকে কখনো বিরক্ত করবেন না। কথাটা শেষ হতেই কলটা কেটে দিল। মেয়েটাকে দেখেছিলাম আমার বোনের বিয়েতে। আমার বোনকে সাজাতে এসেছিল। ওর নাম হচ্ছে স্নেহা, বিউটি পার্লারে কাজ করে। মেয়েটাকে দেখেই আমার খুব ভালো লেগেছিল। বোনের কাছ থেকে ওর নাম্বারটা নিয়েছিলাম। রাত্রেবেলা স্নেহাকে টেক্সট করলাম, রাতে খেয়েছেন? কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোনো রিপ্লাই পেলাম না। এবার লিখলাম, ঘুমিয়ে পড়েছেন? তবুও কোনো রিপ্লাই আসলো না। আর ধৈর্য ধরতে না পেরে মেয়েটার কণ্ঠটা শোনার জন্য ছটফট করছিলাম। তাই আবারও ফোন করলাম। প্রথমবার রিসিভ করলো না। একটু পর আবার কল করলাম। এবার কলটা রিসিভ করলো। রিসিভ করেই বলল, কি সমস্যা আপনার? বললাম তো ফোন করবেন না, তারপরও মেসেজ করছেন, ফোন করছেন, কাজ নেই কোনো? আচ্ছা কাল দেখা করি। আমি কি বললাম আর সে কি বলে? কখন সময় হবে আপনার? আমার কোনো সময় নেই, আর আমি কেন আপনার সাথে দেখা করব? কাল বিকেল ঠিক 5টায় দ্য লাভবার্ডস ক্যাফেতে আপনার জন্য অপেক্ষা করব। আমি সাদা শার্ট পরে থাকবো। দেখুন, পাগলামি করবেন না। আপনার আসার দরকার নেই। আমি আপনার সাথে দেখা করব না। আর কখনো ফোন করবেন না, প্লিজ। ওকে, আপনার জন্য অপেক্ষা করব। বলেই কলটা কেটে দিলাম। কালকে আমি ওনার জন্য ক্যাফেতে অপেক্ষা করব? হয়তো বা আসবেন না। একজন অপরিচিত কেউ আসতে বললেই কি সে চলে আসবে নাকি? তবুও আমি ওনার জন্য অপেক্ষা করব। দেখি কি হয়। স্নেহা, এমন দেখাচ্ছে কেন তোকে? আরে বলিস না, নতুন এক পাগলের পাল্লায় পড়েছি। ফোন করছে, মেসেজ করছে, এখন আবার ফোন করে বলছে কাল দেখা করতে হবে। আগেরগুলো তো একদিনেই ভেঙে যেত তুই বস্তির মেয়ে শুনে। তো এটাকে বলিসনি তুই বস্তিতে থাকিস? বলেছি, তাও পিছু ছাড়ছে না। কি করব বল? কাল দেখা করছিস? পাগল নাকি? আমি কেন দেখা করব? দেখা করবি না কেন? দেখা করেই দেখ কি বলে। আচ্ছা, ভেবে দেখি। এতক্ষণ স্নেহা তার বান্ধবী শর্মির সঙ্গে কথা বলছিল। তারা দুইজন প্রতিদিন রাতে এভাবেই আড্ডা দেয়। পরের দিন অফিস শেষ করে ক্যাফেতে বসে স্নেহার জন্য অপেক্ষা করছি। জানি না আসবে কিনা, তবুও আমি তার জন্য অপেক্ষা করছি। কেন জানি মনটা ফাঁকা লাগছে মেয়েটাকে দেখার পর থেকে। যখন ওর সঙ্গে কথা বলেছি তখন মনে হয়েছে আমার সেই ফাঁকা জায়গাটা আর নেই, পরিপূর্ণ হয়েছে। আমার ভালো থাকার জন্য এই মেয়েটাকেই আমার চাই। 1 ঘন্টা পর মনে হলো যে স্নেহা বোধহয় আর আসবে না। ঠিক তখনই দেখতে পেলাম স্নেহা ক্যাফের ভেতর প্রবেশ করছে। আশেপাশে তাকিয়ে দেখছি সে কাউকে হয়তো খুঁজছে। বুঝতে পারছি সে যাকে খুঁজছে সেই ব্যক্তিটি আসলে আমি। তাই একটু মুখটা বাড়িয়ে দিলাম। স্নেহা আমার দিকে তাকালো, তারপর আমার দিকে এগিয়ে এলো। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনি কি সেই ব্যক্তি কালকে ফোন করেছিলেন? বুঝতে পারলাম ও ঠিক বিশ্বাস করতে পারছে না। তাই পকেট থেকে ফোনটা বের করে ওর নাম্বার একবার ফোন করলাম। স্নেহা ফোনটা রিসিভ করে কানে ধরল। এবার চিনতে পেরেছেন তো? আমার দিকে তাকে দেখুন, সাদা শার্ট পরে রয়েছি। আচ্ছা বলুন, কেন ডেকেছেন? ভালোবাসি আপনাকে। দুদিনেই ভালোবাসা হয়ে গেল? হুম, আপনাকে যখন প্রথম দেখেছি তখনই ভালোবাসা হয়ে গেছে। এমন কতজনকে দেখেই ভালোবেসে ফেলেছেন? প্রতিদিন তো অনেক মেয়েই চোখে পড়ে, কিন্তু কাউকে দেখে আমার কোনো ফিলিংস হয়নি যেমনটা আপনাকে দেখে হয়েছে। আপনি সেদিন আমাদের বাড়ি থেকে চলে আসার পর নিজের ভেতর কেমন যেন আমার একটা শূন্যতা কাজ করছিল। এখন আপনাকে দেখার পর সেই শূন্যতা আর নেই, যেন পরিপূর্ণ হয়ে গেছে। বাহ, মেয়েদের খুব ভালো ইমপ্রেস করতে পারেন দেখছি। তা কি করেন আপনি?
এই তো ছোটোখাটো একটা চাকরি করি। চাকরি করেন, দেখতেও খারাপ নয়। তাহলে অযথা আমার পিছনে ঘুরে সময় নষ্ট করছেন কেন? ভালো পরিবারের একটা মেয়ে দেখে বিয়ে করে নেবেন, দেখবেন আমার কথা এমনিতেই ভুলে যাবেন। তা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আপনি আমার মনের ভেতর ঢুকে গেছেন। আপনি পাগল, আপনার সাথে কথা বলে লাভ নেই। আপনার জন্য পাগল। আমাকে কখনো ডিস্টার্ব করবেন না, আর ফোন করবেন না প্লিজ। একটু ভালোবাসলে খুব ক্ষতি হয়ে যাবে কি? ভালো থাকবেন। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না মেয়েটা, সে সেখান থেকে দ্রুত চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম কিভাবে মেয়েটাকে পটানো যায়। বেশ কয়েকদিন ধরে চেষ্টা করেও কোনো রকম লাভ হলো না। মেয়েটার মন অনেক শক্ত। আজ অফিস থেকে ফিরে এসে আমি স্নেহাকে ফোনে ট্রাই করছি, কিন্তু ফোনে পাচ্ছি না। প্রথমে বন্ধ ছিল, কিন্তু পরে ফোন করলে ব্যস্ত বলছে। বুঝতে আর বাকি রইল না যে স্নেহা আমার নাম্বারটা ব্লক লিস্টে ঢুকিয়ে দিয়েছে। মনটাই খারাপ হয়ে গেল। খাটে হেলান দিয়ে শুয়েছিলাম। বুকের ভেতর শূন্যস্থানটা একটু বেড়ে গেল। আগে যাই হোক, স্নেহার সঙ্গে একটু কথা বলতে পারতাম, এতেই মনটা অনেক ভালো থাকতো। কিন্তু এখন তো আর সেটাও সম্ভব নয়। এমন সময় মা আমার দরজায় নক করছে। অভিক, আসবো বাবা? হ্যাঁ মা, আসো। এইভাবে শুয়ে আছিস? শরীর খারাপ নাকি? না মা, আমি ঠিক আছি। তুমি কিছু বলবে কি? আসলে তোর বাবা বলছিল যে তুই এখন বিয়ের জন্য প্রস্তুত কিনা। যদি তুই রাজি থাকিস তাহলে আমরা মেয়ে দেখতাম তোর জন্য, এই আর কি। আচ্ছা। তোর কি কাউকে পছন্দ আছে বা প্রেম করিস? না মা, তেমন কেউ নেই। আচ্ছা, আমি তাহলে তোর বাবাকে বলি। মা, একটা কথা শোনো। বল। বলছি, আমি একজনকে পছন্দ করি। বাহ, এ তো ভালো কথা। কে সেই মেয়েটা? কিন্তু প্রবলেম হচ্ছে আমি পছন্দ করি। অনেকবার বলেছিও, কিন্তু সে সাড়া দেয়নি। সমস্যা নেই, দেখবি বিয়ের পর ঠিক ভালোবাসবে। কিন্তু মা, আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? মেয়েটা বস্তিতে থাকে। তোমরা কি পছন্দ করবে? তো বিয়ে তুই করবি, সংসার তোর হবে, এতে আমাদের অমত থাকবে কেন? এর জন্যই তোমাকে এত বেশি ভালো লাগে। জানি তো। তো মেয়েটার বাড়ির ঠিকানা কিছু জানিস? হ্যাঁ, জানি। আচ্ছা, কালকেই আমরা যাব কথা বলতে, কেমন? আচ্ছা। সকালবেলা মায়ের কাছে স্নেহাদের বাড়ির ঠিকানা দিয়ে আমি অফিস চলে এলাম। এখন একটু ভালো লাগছে, আবার একটু ভয়ও হচ্ছে। স্নেহা যদি রাজি না হয়। এইসব চিন্তা ভাবনায় আমার সারাটা দিন কেটে গেল। বিকেলে অফিস থেকে বাড়ি ফিরলাম। পোশাক পাল্টে মায়ের কাছে গেলাম। আমার সব কথা মায়ের সঙ্গেই হয়। বাবার সাথে আমার তেমন কোনো কথা হয় না। আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে মা। বাবার কিছু বলার থাকলে মাকে বলে, মা আবার আমাকে বলে দেয়। আমিও সেটাই করি। মা, আসবো? আয় বাবা। স্নেহাদের বাড়িতে গিয়েছিলে? হুম। তো কি বললো ওরা? আমার ছেলেকে কি রিজেক্ট করার মতো ক্ষমতা আছে কারোর? তার মানে ওরা বিয়েতে সম্মতি দিয়েছে? এবং বিয়েটা সামনের রবিবারই। আজ তো শুক্রবার, আর মাত্র 2 দিন পর বিয়ে। এর মধ্যে কি করে বিয়ের আয়োজন সম্ভব মা? বিয়েটা ঘরোয়াভাবেই রেজিস্ট্রি করে হবে। তুই তো জানিস ওদের আর্থিক অবস্থা, তাছাড়া মেয়েটার বাবাও নেই। ওরা কিভাবে এত আয়োজন করবে বল? আচ্ছা, সমস্যা নেই, খেতে দাও এখন। হুম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে আসলাম। এখন যদি স্নেহার সঙ্গে কথা বলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু সে তো আমার নাম্বারটা ব্লক করে রেখেছে। মা, বাবা আর আমি মাত্র 3 জন আসলাম বিয়ে করতে। বর বেশে বসে আছি। স্নেহাদের বাড়িতেও তেমন কেউ আসেনি। একদম সাদামাটাভাবে আমাদের বিয়েটা হলো। শুধুমাত্র রেজিস্ট্রি পেপারে সাইন করে বিয়েটা হয়ে গেল। কিন্তু ভাবার বিষয় হচ্ছে, বিয়ের আগে বা পরে ইভেন রেজিস্ট্রি পেপারে সাইন করার সময়ও স্নেহা একবারের জন্য আমার দিকে তাকায়নি। আর তাছাড়া বিয়ের কথা চলাকালীনও আমার মানে পাত্রের ছবি একবারের জন্য দেখেনি। তার মানে ও আসলে জানেই না ওর কার সঙ্গে বিয়েটা হচ্ছে। কিন্তু ও কাউকে না দেখে, কারোর সঙ্গে কথা না বলে কি করে বিয়েতে মত দিতে পারে?
এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছিল। যাই হোক, সব ধরনের নিয়ম মেনে বিয়েটা শেষ হলো। স্নেহাকে নিয়ে যখন বাড়িতে ফিরব, তখনই হঠাৎ ব্লাড ব্যাংক থেকে ফোন আসলো। আমাকে যেতে হবে রক্ত দেবার জন্য। তো আমি মাকে ডেকে বললাম, মা একটু এদিকে আসো। কেন, কি হয়েছে? আসো তো আগে, তারপর বলছি। কি? আমাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। কেন রে, কারো কিছু হয়েছে নাকি? না, রক্ত দেওয়ার জন্য যেতে হবে। আজকের দিনটাতে না গেলে হতো না? মা এমার্জেন্সি। আচ্ছা, তাড়াতাড়ি বাড়িতে ফিরবি, আর এদিকটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, তোমরা স্ন্যাক এনে বাড়ি চলে যাও, ঠিক আছে? কিন্তু তুই ছাড়া কেমন দেখাবে এটা? কিচ্ছু হবে না মা। আর তাছাড়া বিয়েতে তো সেরকম কেউ উপস্থিত নেই যে কেউ কিছু মনে করবে। তুমি ওদেরকে একটু বুঝিয়ে বলো, তাহলেই হবে। আচ্ছা, তুই সাবধানে যাস। ওকে মা, আসি হ্যাঁ। এরপর আমি সোজা হাসপাতালে চলে এলাম রক্ত দেওয়ার জন্য। রক্ত দেওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর বন্ধু আকাশের বাইকে করে বাড়িতে ফিরতে হয়ে গেল রাত। রাত প্রায় 11টা বেজে গেছে। নিজের রুমের সামনে গিয়ে আমি দরজায় নক করলাম। একটু পর দরজাটা খুলল স্নেহা। দরজা খুলেই স্নেহার চোখ পড়ল আমার উপর আর বলল, আপনি এখানে কেন? তো আমার বাড়িতে আমি ছেড়ে কে থাকবে? হ্যাঁ, মানে? মানে হচ্ছে এই বাড়িটা আমার, আর তুমি যে রুমের ভেতর আছো এইটাও আমার। আপনি আমাকে বিয়ে করেছেন? ইয়েস ম্যাডাম। কথাটা শুনেই মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আমাকে ভেতরে ঢুকতে দিল না। এমনিতেই রক্ত দিয়ে ক্লান্ত, এখন যদি বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে আমার অবস্থা শেষ হয়ে যাবে। তাই আমি তাকে ডাকতে শুরু করলাম, স্নেহা দরজাটা খুলুন। দেখুন, এত রাতে যদি বাবা মা জেগে ওঠে তাহলে খারাপ ভাববে। প্লিজ দরজাটা খুলুন। এবার দরজা খুলে দিয়ে ভেতরে চলে গেল। আমি রুমের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর পোশাক পাল্টে ঘুমানোর জন্য খাটের দিকে এগোতে থাকলাম। খবরদার এদিকে আসবেন না। কেন, আমি ঘুমাবো না? তবে আমার সাথে নয়, আলাদা ঘুমাবেন। কেন? আপনাকে আমি প্রথমে বলেছি আমাকে ডিস্টার্ব করবেন না, তার নিশ্চয়ই কারণ আছে, কিন্তু আপনি আমাকে বিয়ে করে নিলেন। দেখো, বিয়েটা জোর করে হয়নি, তোমার পরিবারের সম্মতিতে হয়েছে। তুমি রাজি না থাকলে তো বিয়েটা হতো না, তাই না? তাহলে এখন কেন এমন করছো তুমি? কারণ বিয়েটা করতে হয়েছে বাধ্য হয়ে। এই বিয়েটা না করলে আমার মায়ের মরা মুখ দেখতে হতো। আপনি আমাকে বলতে পারতেন, আমি নিজেই বিয়েটা ক্যান্সেল করে দিতাম। তখন কি আমি জানতাম যে আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে? সব কিছুর জন্য আমি দুঃখিত। দেখুন, যা হবার হয়ে গেছে, কষ্ট হলেও সবটা মেনে নিন। তা সম্ভব নয়। আমি চাই না এমন আবদ্ধ জীবন। আমার কত স্বপ্ন ছিল, সব নষ্ট হয়ে গেল আপনার জন্য। আমি যেহেতু আপনার স্বপ্ন ভঙ্গ করেছি, সেহেতু আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। বলুন, আপনার কি স্বপ্ন ছিল? আমি যখন ছোট ছিলাম তখন দুবেলা পেট ভরে খাবার জুটতো না। তখন ওই বিউটি পার্লারে ঝাড়ু দেওয়া পরিষ্কার করার কাজ পেলাম। তারপর যখন বড় হলাম তখন থেকে আমি সবাইকে সাজানো শুরু করলাম। তখন থেকে ইচ্ছা ছিল আমি নিজেই এমন একটা বিউটি পার্লার খুলবো। তো বিয়ে হয়েছে বলে এগুলো করা যাবে না? কিভাবে যাবে? এখন আমাকে আপনার চাহিদা পূরণ করতে হবে, সংসার সামলাতে হবে। এইসবের মাঝে আমি কিভাবে কি করব? আপনাকে আমার চাহিদা এবং সংসার সামলাতে হবে না। আপনি আগে যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন, কিন্তু আবার কিন্তু কি? মাঝে মাঝে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে। অবশ্যই যাব, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। আমাকেও কিন্তু ভালোবাসতে হবে। হুম, জানেন, আমি কখনো ভাবিনি আমাকে কেউ এত ভালোবাসবে। তো আমি কি ভেবেছিলাম নাকি যে কেউ আমার চোখের ঘুম কেড়ে নেবে এক দেখাতে? তাই ইয়েস ম্যাডাম। নিজেকে এখন সব থেকে সুখী মনে হচ্ছে। সব সময় এভাবে পাশে থাকবেন তো? বিশ্বাস রাখতে পারো, আর একটুখানি ভালোবাসো, ওকে? বরটা তো আমার, সো আমাকেই তো ভালোবাসতে হবে। বউটা, আই লাভ ইউ।